সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়, একাদশ ও দ্বাদশ শ্রেণী। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য, বাংলাদেশের অর্থনীতির গতিধারা এবং অবকাঠামো। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। বাংলাদেশ একটি কৃষিপ্রধান উন্নয়নশীল দেশ। মানব সম্পদের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদির ফলে বাংলাদেশ ক্রমশ টেকসই উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ। ১. কৃষিভিত্তিক অর্থনীতি। কৃষি বাংলাদেশের অর্থনীতিতে একক বৃহত্তম খাত। 2016-17 সালের হিসাব অনুযায়ী মোট দেশজ উৎপাদনের সার্বিকভাবে কৃষি খাতের অবদান শতকরা প্রায় 14.73%। 2016 সালের তথ্য অনুসারে এখন দেশের 40.6% জনশক্তি কৃষিক্ষেত্রে নিয়োজিত। ২. শিল্পোন্নয়ন। বাংলাদেশে বর্তমানে শিল্পের দ্রুত প্রসার ঘটছে। নতুন উদ্যোক্তা সৃষ্টি, রপ্তানিমুখী অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, বিনিয়োগ নীতি সহজীকরণ, নিরাপত্তা, মূলধনের অবাধ প্রবাহ প্রভৃতির কারণে দেশে শিল্পে গতি সঞ্চারিত হয়েছে। ৩. বেকার সমস্যা। জনসংখ্যার তুলনায় এদেশে মূলধন কম, তাই বেকারত্ব বাংলাদেশের অর্থনীতির একটি বৈশিষ্ট্য। তবে বেকারত্ব দূরীকরণে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে, যাতে অচিরে এটি দূর করা যায়। ৪. মাথাপিছু আয়। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2014 অনুযায়ী বাংলাদেশে মাথাপিছু আয় ছিল $840। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2019 সালের তথ্য অনুসারে মাথাপিছু আয় বর্তমানে $1909। ৫. জীবনযাত্রার মান বৃদ্ধি। বাংলাদেশে জীবনযাত্রার মান ক্রমশ বাড়ছে, ফলে মানুষের গড় আয়ুকালও বৃদ্ধি পাচ্ছে। ৬. প্রাকৃতিক ও মানব সম্পদের ব্যবহার বৃদ্ধি। পূর্বাপেক্ষা বর্তমানে প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের ব্যবহার বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতির জন্য মঙ্গলজনক। ৭. খাদ্য সমস্যা ও পুষ্টিহীনতা। বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ হওয়ায় খাদ্যের অভাব ও পুষ্টিহীনতা লেগেই থাকে। সরকার এই সমস্যাগুলো সমাধানে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। ৮. বৈদেশিক বাণিজ্য। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে ঘাটতির পরিমাণ ক্রমশ কমছে, যদিও তা এখনও বাংলাদেশের অনুকূলে আসেনি। ৯. বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা। বাংলাদেশ বৈদেশিক সাহায্যের উপর অনেকটা নির্ভরশীল হলেও বর্তমানে এই হার হ্রাস পাচ্ছে। চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় অভ্যন্তরীণ সম্পদের সমাবেশ ছিল 48%। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তা হয়েছে 61.45%। অর্থাৎ অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বেড়েছে, সে কারণে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা কমে গেছে। ১০. অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো। বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন ধীরে ধীরে প্রসার লাভ করছে। ১১. শিক্ষার হার বৃদ্ধি। দেশে বর্তমানে শিক্ষার হার বেড়েছে, সাক্ষরতার হারও বৃদ্ধি পেয়েছে। 2016 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার 71%। ১২. সামাজিক কুসংস্কার। শিক্ষার হার বৃদ্ধির ফলে বাংলাদেশে বাল্যবিবাহ, বহুবিবাহ ও নানা রকম গোঁড়ামি অনেকটা হ্রাস পেয়েছে। ১৩. মূল্যস্ফীতি। আন্তর্জাতিক বিশ্বের সাথে সাথে বাংলাদেশও মূল্যস্ফীতি ক্রমশ বাড়ছে। সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করে তা সহনীয় পর্যায়ে রাখার প্রচেষ্টা করে যাচ্ছে। ১৪. প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। প্রযুক্তির উন্নতি ও যথাযথ ব্যবস্থাপনার ফলে সাম্প্রতিক সময়ে এই ক্ষয়ক্ষতির হার অনেকটা কমানো গেছে। ১৫. বেসরকারীকরণ। দেশে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বেসরকারি খাত উন্নয়নকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। 1993 সাল হতে 2016 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোট 81টি প্রতিষ্ঠান বেসরকারীকরণ করা হয়েছে। ১৬. আর্থিক খাত সংস্কার। অর্থনীতিকে বেগবান করার জন্য বর্তমানে সরকার দেশের আর্থিক খাতগুলিতে সংস্কার ঘটিয়ে পুঁজিবাজার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ১৭. রাজনৈতিক অস্থিতিশীলতা। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের প্রতিকূল হিসেবে কাজ করে থাকে। ১৮. সামাজিক নিরাপত্তা। বয়স্ক ভাতা, গৃহায়ন কর্মসূচি, মাতৃভাতা, আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প গ্রহণ, দরিদ্র ও নিম্ন আয়ের লোকদের জন্য রেশনিং প্রথা চালু ইত্যাদি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাংলাদেশের অর্থনীতির ইতিবাচক বৈশিষ্ট্য হিসেবে কাজ করে থাকে। পরিশেষে বলা যায়, অর্থনৈতিক অগ্রগতির ধারায় বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি লাভ করেছে। বিদ্যমান প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠলে আমরা খুব তাড়াতাড়ি উন্নত অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ লাভ করতে পারব।
এখন আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতির গতিধারা নিয়ে। বাংলাদেশের অর্থনীতির গতিধারা স্বাধীনতা লাভের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির যে ক্রমবিকাশের ধারা, তাই বাংলাদেশের অর্থনীতির গতিধারা বলে বিবেচিত। নিম্নে বাংলাদেশের অর্থনীতির গতিধারা বর্ণনা করা হলো। 1. অর্থের সরবরাহ। বাংলাদেশের সূচনা লগ্নে 1971 সালের 17 ডিসেম্বর দেশে অর্থের সরবরাহ ছিল 546.02 কোটি টাকা। 2018 সালে তা পরিণত হয়েছে 10,54,113 কোটি টাকায়, অর্থাৎ অর্থের সরবরাহ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। 2. জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা 1974 সালে ছিল 7.64 কোটি। 2016 সালে তা বেড়ে হয়েছে 16.08 কোটি। এই বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার জন্য সরকার নানা রকম কর্মসূচি প্রণয়ন করছে। 3. শ্রমশক্তি ও কর্মসংস্থান। 1995-96 সালে কৃষি, শিল্প ও সেবা খাতে নিয়োজিত শ্রমিকের হার ছিল যথাক্রমে 63.2, 7.5 এবং 12%। 2016 সালের লেবার ফোর্স সার্ভে অনুযায়ী কৃষি খাতে নিয়োজিত শ্রমিকের হার 40.6% এবং অকৃষি খাতে নিয়োজিত শ্রমিকের হার 59.4%। অর্থাৎ কৃষিতে এ হার হ্রাস পেয়ে শিল্প ও সেবাতে বৃদ্ধি পেয়েছে। 4. কৃষি উৎপাদন। বর্তমানে বাংলাদেশ কৃষিখাতে অভাবিত সাফল্য অর্জন করেছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবাদযোগ্য জমির পরিমাণ হ্রাস পেলেও কৃষি উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। 5. শিল্প উৎপাদন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প খাতের অবদান এবং উন্নয়নের গতিধারা অত্যন্ত আশাব্যঞ্জক। ক্ষুদ্র কুটির শিল্প, মাঝারি থেকে বৃহৎ শিল্প তথা মোট শিল্প খাতে দ্রুত উন্নতি ঘটছে। 6. সঞ্চয় ও বিনিয়োগ। গত 1.5 দশকে অভ্যন্তরীণ ও জাতীয় সঞ্চয় বৃদ্ধি পেয়েছে, সেই সাথে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বেড়েছে। 7. অর্থনৈতিক খাত। গত 4 দশকে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ক্রমশ হ্রাস পেয়েছে এবং শিল্প খাতের অবদান বৃদ্ধি পেয়েছে, তবে সেবা খাতের অবদানের তেমন কোনো পার্থক্য ঘটেনি। 8. প্রকৃত জিডিপি ও প্রবৃদ্ধির হার। বাংলাদেশের সূচনাকাল থেকে মোট দেশজ উৎপাদন, মাথাপিছু জিডিপি, প্রবৃদ্ধির হার সবই ছিল স্বল্প। 1975-76 সালে প্রবৃদ্ধির হার ছিল 5.7%, তবে সাম্প্রতিক সময় ধীরে হলেও তা বৃদ্ধি পাচ্ছে। 2015-16 সালে এটি ছিল 7.11%। 2018-19 সালেও প্রবৃদ্ধির হার 7% অধিক হয়েছে। 9. বিদ্যুৎ উৎপাদন। নিরবিচ্ছিন্ন উৎপাদন কাজ পরিচালনার জন্য বিদ্যুৎ শক্তি অপরিহার্য। 1997 সালে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হতো 1600 থেকে 1800 মেগাওয়াট। 2018 সালে এ ক্ষমতা বৃদ্ধি পেয়ে সরকারি খাতে 7,701 মেগাওয়াট, বেসরকারি খাতে 5,485 মেগাওয়াট এবং 660 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি সহ মোট স্থাপিত উৎপাদন ক্ষমতা 16,046 মেগাওয়াটে দাঁড়িয়েছে। 10. গ্যাস ও জ্বালানি। গ্যাস ও জ্বালানি খাতেও দ্রুত উন্নয়ন ঘটছে। এক্ষেত্রে সরকার সোলার, বায়ু, বায়োমাস ও বায়োগ্যাস ভিত্তিক উৎপাদনে গুরুত্ব প্রদান করে নবায়নযোগ্য জ্বালানির নীতিমালা প্রণয়ন করেছে। 11. মূল্যস্ফীতি। আন্তর্জাতিক বিশ্বের সাথে সাথে বাংলাদেশেও মূল্যস্ফীতি ক্রমশ বাড়ছে। সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করে তা সহনীয় পর্যায়ে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। 12. বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস। বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠা প্রভৃতির মাধ্যমে পরনির্ভরশীলতা অনেকটা হ্রাস পেয়েছে। 13. দারিদ্র্যের মাত্রা। স্বাধীনতা লাভের পর হতে এ পর্যন্ত এদেশের দারিদ্র্যক্লিষ্ট মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের নিরন্তর প্রচেষ্টার ফলে বাংলাদেশে দারিদ্র্যের মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে। উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা করে বলা যায়, বাংলাদেশ গত 4 দশকে বিভিন্ন অর্থনৈতিক সূচকে অগ্রগতি অর্জন করেছে, যার ফলে বাংলাদেশ বর্তমানে একটি মধ্যম আয়ের দেশে বা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘ 2018 সালের মার্চ মাসে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রাথমিক স্বীকৃতি দিয়েছে, যার চূড়ান্ত স্বীকৃতি 2024 সালে পাওয়া যাবে। এখন আমরা আলোচনা করব অবকাঠামো নিয়ে। অবকাঠামো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক পর্যায়ে যেসব উপাদান গড়ে তোলা হয় এবং যেগুলোর উপর ভিত্তি করে দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়া গতিশীল হয়, সেসব আর্থসামাজিক উপাদানকে সমষ্টিগতভাবে অবকাঠামো বলা হয়। বাংলাদেশের অবকাঠামোকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1. রাজনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত উৎপাদন ও উন্নয়ন ধারা উপকরণ সংবলিত একটি রূপ
একে বলা হয় রাজনৈতিক প্রেক্ষাপটে অবকাঠামো। 2. অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কিত উপাদান, যেমন কৃষি, শিল্প, বাণিজ্য ইত্যাদির সাথে সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রম। একে বলা হয় অর্থনৈতিক উন্নয়ন ধারার সাথে সম্পর্কিত অবকাঠামো। 3. অর্থ ও ঋণ সংক্রান্ত উন্নয়ন ধারা। একে বলা হয় অর্থ ও মুদ্রা বিষয়ক অবকাঠামো। প্রসারিত দৃষ্টিকোণ থেকে অবকাঠামোকে দুভাগে ভাগ করা যায়, যথা 1. সামাজিক অবকাঠামো। সামাজিক অবকাঠামো হলো ওইসব সামাজিক বিষয় যা কোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে এবং উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে, যেমন শিক্ষা, জনস্বাস্থ্য, সুযোগ সুবিধা, প্রশিক্ষণ, বাসস্থান, ধর্মীয় সাংস্কৃতিক চেতনা ইত্যাদি। 2. অর্থনৈতিক অবকাঠামো। যেসব অর্থনৈতিক উপাদান অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে এবং উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল রেখে উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখে, সেসব উপাদানের সমষ্টিকে অর্থনৈতিক অবকাঠামো বলে, যেমন রেলপথ, সড়কপথ, নৌপথ, আকাশপথ, ডাক, তার, টেলিফোন, বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার ভিত্তিতে আমাদেরকে বাড়িতে অনুশীলন করতে হবে। বাড়ির কাজ, আলোচিত অধ্যায় হতে নিম্নের বোর্ডগুলিতে আসা সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হবে। 1. যশোর বোর্ড সৃজনশীল প্রশ্ন 2019 সাল। 2. দিনাজপুর বোর্ড সৃজনশীল প্রশ্ন 2019 সাল। 3. খ সেট সৃজনশীল প্রশ্ন 2018 সাল। 4. কুমিল্লা বোর্ড সৃজনশীল প্রশ্ন 2017 সাল। আশা করছি সবাই বাড়িতে অনুশীলন করবে এবং যথাযথভাবে উত্তর করতে পারবে।